সঙ্গে রয়েছেন সুস্মিতা দেব, বিজেপি রাজ্যসভার পদপ্রার্থী। তিনি মনোনয়ন জমা দেবেন আগামী সোমবার দিন। তার আগেই সুস্মিতা দেবকে পেয়ে গিয়েছি আমরা। সুস্মিতা দি, আপনাকে সিএনএ স্বাগত জানাই। এবং 2021-এ আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তারপর রাজ্যসভায় গেলেন, তারপরে আবারও রাজ্যসভায় গেলেন, কিন্তু সেখান থেকে পদত্যাগ, তারপর বিজেপিতে যোগদান, আবারও আপনি রাজ্যসভায় মনোনীত হয়েছেন। সুস্মিতা দেব, কিভাবে ব্যাখ্যা করবেন এই গোটা বিষয়টা? যখন 2021-এ অগস্ট মাসে আমি জয়েন করেছিলাম, আই থ্যাঙ্ক ক্যালকাটা নিউজ। ত্রিপুরাতে অনেক হুলস্থুল হচ্ছিল, আপনারা আমার পাশে ছিলেন, সবই দেখেছেন। সো তৃণমূল কংগ্রেসে অগস্ট 2021-এ জয়েন করার পরে আপনারা দেখতে পেয়েছেন যে আমি ত্রিপুরাতে কাজ করেছি এবং গোয়াতেও কাজ করেছি। কিন্তু গোয়ার ইলেকশনের পর থেকে ত্রিপুরাটা প্রায় তৃণমূল কংগ্রেস ছেড়েই দিল। একটা দফতর এখনও রয়েছে, কিন্তু নো অ্যাক্টিভিটি। তারপরে আমাকে বলা হলো যে আসামে কাজ করেন। আমি কাজ শুরু করলাম। আমরা লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করলাম, আমরা বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করলাম এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে অবস্থান আসামে ছিল, আমি ছাড়ার আগে এর থেকে বেটার পজিশনে তৃণমূলকে আনলাম। আমাদের খাতা খুললো, আমরা একটা এমএলএ সিট জিতলাম। কিন্তু 4 মের পরে যে পরিস্থিতিটা তৈরি হলো, আমার বিশ্বাস যে এই পরিস্থিতির মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বেঙ্গলের বাইরে কি রাজনীতি করতে পারবে বা করতে চাইবেন কি না আমরা জানি না। এবং এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, 8 জুন আমি রেজিগনেশনটা দিলাম 10th জুন। 8 জুনে আমি দেখতে পারলাম যে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনারদের সঙ্গে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা হলো দিল্লিতে। মার্জারের একটা রিউমার উঠে আসলো। সো ইট বিকেম ভেরি ক্লিয়ার টু মি দ্যাট বেঙ্গলের বাইরে তৃণমূল কংগ্রেসের যে অ্যাম্বিশনটা ছিল বা গোলটা ছিল, সেটা হয়তো আর আগামী দিনে থাকবে না। এছাড়া আসামের যে রেজাল্টটা হয়েছে, এবং আমি বরাকে আমার জন্ম, বরাক ভ্যালি আমার কর্মভূমি। আমি যে ধরনের কাজ বিজেপি সরকারের দেখতে পেরেছি, এটা অস্বীকার করা অসম্ভব। নতুন এয়ারপোর্ট হতে চলেছে ইত্যাদি বিভিন্ন ব্যাপারে। কারণ আপনারা জানেন বরাক ভ্যালিটা একদম ত্রিপুরার পাশে, অ্যান্ড ইটস আ বেঙ্গলি ডমিনেটেড এরিয়া। তো আমরা বিগত দিনে অনেকটা বঞ্চিত ছিলাম। আমি বলছি না যে আজকে সব কাজ হয়ে গেছে। সো এইগুলো দেখার পরে আমি মনে করলাম যে হয়তো রাজ্যসভাতে কন্টিনিউ করলে, সংখ্যার দিকে তাকালে তৃণমূল কংগ্রেসের, আমি যদি থাকতাম তৃণমূল কংগ্রেসের একটা রাজ্যসভা থাকতো, কিন্তু এছাড়া আমাকে কোথায় কাজে লাগালো তৃণমূল কংগ্রেস আমি নিজেই চিন্তা করে বের করতে পারছিলাম না। সো আমার মনে হচ্ছিল যে হয়তো দিদি আমাকে নিয়ে একটু অকওয়ার্ড পজিশনে আছেন, আমিও একটা অকওয়ার্ড পজিশনে পড়ে গেছি। ঠিক সেই সময়ে ফ্র্যাঙ্কলি স্পিকিং আসামের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করলেন যে ইউ আর স্টিল ইন ইয়োর 50s, তুমি আরও 20 বছর রাজনীতি করতে পারবে। তো এই পরিস্থিতির মধ্যে যদি তোমাকে রাজনীতি করতে হয়, তোমাকে নতুন চিন্তা করা উচিত। এবং সেসব দেখার পরে পরিবারের সবার সঙ্গে আলোচনা করে আমি অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজির সঙ্গে দেখা করে আমি বলেছিলাম, আমি তখন বুঝতে পারছিলাম না যে ফর্মুলাটা কী হবে, বাট আই হ্যাড সেড কি আমি দল থেকে যদি রেজিগনেশন দেই তবে আমি রাজ্যসভা সিটটাও ছাড়তে চাইব, এটা আমি বলেছি। আর তারপরে কি হবে এটা দল সিদ্ধান্ত নেবে। সো এইগুলো পরিস্থিতির মধ্যে আমি আমার ডিসিশনটা নিয়েছি। আর আমি মনে করি এটা তৃণমূল কংগ্রেসের জন্যও ভালো হবে আর আমার জন্যও ভালো হবে। আমরা আপনাকে ত্রিপুরায় দেখেছি, অত্যন্ত সিরিয়াস পলিটিক্স আপনি করেন। আপনি গোটা ত্রিপুরা ঘুরে বেরিয়েছেন তৃণমূল কংগ্রেসের, যখন কিচ্ছু ছিল না, একেবারে শূন্য পাওয়া একটা দলকে নিয়ে আপনি ঘুরে বেরিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি কোনো জায়গায় কাজ করতে সমস্যা হবে বলে আপনি একেবারে দলটা ছাড়লেন? অনেকে বলে আপনি সুবিধাবাদী, আপনি বিজেপিতে চলে গেছেন পাওয়ারের জন্যে। আপনি সাক্ষী যে ত্রিপুরাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ লাগানো একটা
অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমার গাড়ি ভাঙা হলো, আমাদের ওয়ার্কারদের মারা হলো। সো আমি মনে করি যে এটা এটা মানতে হবে যে 5 বছর যে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম, কেউ বলতে পারবে না যে আমার পরিশ্রমে আমি কম করেছি বা আমি কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিনি। আই হ্যাভ ডান ইট অল। হ্যাঁ, বাট ইট ইজ নট আ ওয়ার্কেবল ফর্মুলা এনি মোর। সো পলিটিক্সে লয়্যালটি ম্যাটার করে, কিন্তু প্র্যাকটিক্যালিটিও ম্যাটার করে। অ্যান্ড প্র্যাকটিক্যাল ডিসিশন ওয়াজ যে যদি জনতার কাজ করতে হয়, এলাকাতে উন্নয়নের কাজ করতে হয়, যেটা সবাই বলছে, আর আমাদের ক্রিটিক্সরা বলছে এটা তো বাহানা, বাট দ্য ফ্যাক্ট ইজ জনতার কাজ করতে হলে মোদিজির ভিশনটাই সফল, সেটাকে মেনেই আগামী দিনে কাজ করতে হবে, এটার মধ্যে কোনো দুমত নেই। হিমন্ত বিশ্ব শর্মা, আপনার আসাম যেখান থেকে আপনি উঠে এসেছেন, আসামের মুখ্যমন্ত্রী, আপনি একদা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কংগ্রেসটাও করেছেন। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একসাথে কাজ করতে অসুবিধা হবে না তো? ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেস ছাড়লেন, ছেড়ে বিজেপিতে গেলেন, আমি তখন সিটিং এমপি কংগ্রেসের, এবং উনি একটা কথা বললেন যে কংগ্রেসের যে সিদ্ধান্তগুলো হয় এটা মেরিটের উপরে হয় না, কার কতটুক কর্মদক্ষতা, কে কতটুক ইলেকশন লড়াতে পারে, জিতাতে পারে, এইগুলো কোনো ফ্যাক্টর কংগ্রেসের মধ্যে কাউন্ট করে না। এবং আমি একদম নতুন করে ভারতীয় জনতা পার্টিতে এই জন্যে যাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি যে আমি যদি পরিশ্রম করি, আমি যদি কাজ করি, আমি বিজেপি দলের ভিতরে থেকে কাজ করে উঠতে পারবো। সো দিস ইজ হিজ মেন্টালিটি। সো উনি যে কথাটা আমাকে তখন বলেছিলেন, সেই কথাটা আমার মনে পড়ছে আজকে। সো ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যদি এই কথাটাই এখনও সেটাতে বিশ্বাস করে, তবে আমি বিশ্বাস করি যে পরিশ্রম করলে আমি বিজেপির ভিতরে কাজ করে পরিশ্রম করে উঠে আসতে পারবো। অনেকে বলে আপনি ডাইনেস্ট, সন্তোষ মোহন দেবের মেয়ে, আপনাকে তো টিকিট দিবেই কংগ্রেস, বা দিদি আর সন্তোষ মোহন দেবের খুব ভালো রিলেশন ছিল, আপনাকে 2বার রাজ্যসভা দিয়েছে। অল দিস থিংস কাম আপ, কিন্তু বিজেপিতে যাওয়ার পরে হয়তো আমাকে কেউ ডাইনেস্ট বলতে পারবে না, বিকজ মাই ফাদার্স লেগেসি ইজ ইন কংগ্রেস। সো আমি মনে করি যে পরিশ্রম করলে আসামের মুখ্যমন্ত্রী নিশ্চয় সেটা স্বীকৃতি দেবেন, বা দলের যারা নেতারা রয়েছেন দিল্লিতে নিশ্চয়ই সেই স্বীকৃতি আমি পাবো, সেই বিশ্বাস আমার রয়েছে। বলছি, আপনি তো উত্তর পূর্ব ভারত থেকে উঠে এসেছেন, আসামে আপনি বিজেপি সরকার দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গে 2026-এ মাত্র 2 মাস নতুন সরকারের বয়স। আপনার কি মনে হয়, কারণ আপনি যেহেতু ডবল ইঞ্জিন সরকারকে আরও বেশি আগে থেকে দেখছেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ দেখছি মাত্র 2 মাস, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার অনেকটা বেশি পরিবর্তন করতে পারে? আমরা আসামে বা আমার পাশের রাজ্য ত্রিপুরাতে দেখেছি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, সরকারি চাকরির মধ্যে একদম ট্রান্সপারেন্সি রয়েছে, কোনো রকমের সেফারিশ কাজ করে না, হেলথ সেক্টরে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে নর্থ ইস্টটা সবসময় ডিস্টার্ব থাকতো, সেটার মধ্যে অনেক মানে পরিবর্তন এসছে। যদিও মণিপুরে আপনারা দেখতে পেরেছেন যে নানা রকমের সমস্যা উঠে এসছে। আমি মণিপুর নিয়ে একবার না কয়েকবার পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের সাংসদ যখন ছিলাম, আমি মোদী সরকারকে কটাক্ষ করে বক্তৃতা রেখেছি। ইট ইজ আ ফ্যাক্ট। আমি বলেছিলাম যে বীরেন সিং যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার একটা রেকর্ডিং ছিল, একটা ভয়েস রেকর্ডিং ছিল, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, কিন্তু আমি দেখতে পেরেছি যে ওই ভয়েস রেকর্ডিংয়ের যে ফরেনজিক এভিডেন্সটা আসলো, এটা মিথ্যা ছিল। দ্যাট ইজ অলসো ফ্যাক্ট। সো মণিপুর ইজ আ চ্যালেঞ্জ। আমি আশা করছি যে হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার এটার সমাধান করবেন। বাট আমি বাংলার মানুষকে, ওয়েস্ট বেঙ্গলের জনতাকে বলতে চাই যে শুভেন্দুবাবু ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাডমিনিস্ট্রেটর। কম সময় পেয়েছেন, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু উনি যেভাবে প্রত্যেকটা ব্যাপারকে হ্যান্ডেল করছেন
সেটাতে প্রমাণ হয় যে শুভেন্দুবাবু এবং বিভিন্ন যারা মিনিস্টাররা রয়েছেন এখন বিজেপির সরকারে বেঙ্গলে, বেঙ্গল আরও উন্নত হবে। দ্য কাইন্ড অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা হওয়া উচিত ছিল বেঙ্গলে হয়নি। দ্য কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বেঙ্গলে হওয়া উচিত ছিল সেটা হয়নি। আমরা দেখতে পেরেছি যে কলকাতার শহর কি যেভাবে সাজানো উচিত ছিল সেটা হয়নি। কেন হয়নি? কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ফেডারেলিজমের কথা অনেকবারই বলেছেন প্রকাশ্যভাবে, উনি একটা প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করতে পারেননি। যেটা আপনি দেখবেন যে কংগ্রেসের অনেক মুখ্যমন্ত্রী আছে, ওদের প্রাইম মিনিস্টার মোদির সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। ইউ ক্যানট ডিনাই দ্যাট। তেলেঙ্গানার চিফ মিনিস্টার হোক, কর্ণাটকার চিফ মিনিস্টার হোক, হিমাচলের চিফ মিনিস্টার হোক, আমরা পিনারাই বিজয়নকেও দেখেছি। এক্স্যাক্টলি। সো ফেডারেলিজমের কথা যদি বলা হয়, দেন এই দ্বন্দ্বর মধ্যে বেঙ্গল কিন্তু পিছিয়ে গেছে। সো সেটা একটা পরিবর্তন হবে সেই বিশ্বাস আমার রয়েছে।